হ্যালো ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল। জিএনএম এবং এএনএম নার্সিং 2024 পরীক্ষার জন্য তোমরা যারা যারা পরীক্ষা দিয়ে ফেলেছো, এই মুহূর্তে তোমাদের একটা কোয়ারি আসছে, স্যার আমার এত স্কোর হয়েছে, আমি কি কোনো গভর্নমেন্ট কলেজ পেতে পারি? যার সদুত্তর তোমরা অনেকেই পাচ্ছ, আবার অনেকেই পাচ্ছ না, অনেকের কনফিউশনে আছো। আমি তোমাদের আজকে এই ভিডিওটা পুরো ক্লিয়ার করে দেবো কাউন্সিলিং প্রসেস। এবং আর একটা বিষয় বলি, যাদের স্কোর কম হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, দেখো মেনশন করে দিচ্ছি, যাদের স্কোর 40 থেকে 50, তারা অবশ্যই দেখো। বাকিরাও দেখবে না কেন, বাকিরাও দেখতে পারো, বাট আমি আজকে স্পেশালি আলোচনা করব তাদের জন্যই, কারণ কিছু স্পেশাল ট্রিক্স বা কিছু স্পেশাল বেনিফিট বা কিছু এক্সট্রা কিছু আমি বলতে চাইছি তাদের জন্য, ঠিক আছে? যাদের স্কোরটা কম হয়েছে, যারা ভয় পাচ্ছ, যারা ভাবছো আবার মানে নেক্সট ইয়ার বা হয়তো এবছর চেষ্টাই করবো না, তাদের জন্য একটা চেষ্টা করবো একটা মোটিভেশন দেওয়ার, ঠিক আছে? এবং যেটা হয় সেটা মানে অ্যাকচুয়াল যে বিষয়টা হয় সেটা তোমাদের বোঝানোর, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল সবাইকে বলছি, চ্যানেলটায় যারা এসেছো, চ্যানেলটা প্রথমবার, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? ভিডিওটা লাইক করো এবং প্রত্যেকের সাথে শেয়ার করে দাও। দেখো, ফার্স্ট অফ অল যেটা বলবো, আমি প্রত্যেকটা না তোমাদের বোঝানোর আগে তোমাদেরকে আগে দেখিয়ে দেবো কাউন্সিলিং প্রসেসটা কী, অর্থাৎ তোমাদের যে কাউন্সিলিংটা হবে সেটা কিভাবে হবে, তোমরা একটা কলেজ পাওয়ার পর্যন্ত কতগুলো ধাপ আছে সেটা তোমাদেরকে বোঝাটা খুবই দরকার, তা না হলে বুঝবে না। আমি তোমাদের দেখিয়ে দেবো, দেখো আগের বছরের এই যে আগের বছরের কাট অফ কত গিয়েছিল অফিসিয়ালি, সেটা তোমাদের দেখিয়ে দেবো, বাট স্থিরভাবে মনোযোগ সহকারে শোনো, কারণ একটা পয়েন্ট মিস হলে সেটা তোমার সমস্যা। হঠাৎ করে এসে তো হয় না, যে কোনো জিনিস বুঝতে গেলে ধীরে সুস্থে বুঝতে হবে, ঠিক আছে? তো 1000 লাইক অবশ্যই করে দাও। আর প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের ব্যাচ নিয়ে 2025 যদি কেউ ভর্তি হতে চাও, বা তোমার কোনো পরিচিত বন্ধু বান্ধব, কোনো বোন বা ভাই যদি কেউ ভর্তি হতে চায়, এই নাম্বারটা দিয়ে দিয়েছি, 9609122622 নাম্বারে যোগাযোগ করবে। ক্লাস হবে, শুরু হয়ে যাচ্ছে কবে থেকে? 15 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে। আচ্ছা, এখানে বলে রাখি, কোর্স ফি আমাদের এবার বাড়ানো হয়েছে, 800 করা হয়েছে। তবে যদি কেউ 15 তারিখে আগে ভর্তি হয়, সেক্ষেত্রে তাকে লাগছে 750, 750 রুপিস, ঠিক আছে? তো যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে। আমি এরপর এই ব্যাচ নিয়ে আরও বিস্তারিত বলবো, আপাতত আমি এইটুকুই বললাম। এবার দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল বুঝবে যে কাট অফ নির্ধারণ হওয়ার আগে কি কি প্রসেসগুলো তোমাদেরকে পেরোতে হবে, অর্থাৎ একটা কলেজ পেতে গেলে তোমাকে কি কি ধাপ এগোতে হবে। তোমরা সবাই ফর্ম ফিল আপ করে দিয়েছো, অ্যাডমিট কার্ড পেয়ে গেছো, পরীক্ষা দিয়ে দিয়েছো, এবার তোমাদের কি বেরোবে? এবার তোমাদের বলবে অ্যান্সার কি, ঠিক আছে? সেটা যে কোনো দিন বেরোতে পারে, মূলত পরীক্ষার 7 দিনের মধ্যে কিন্তু, বা খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যায়, তার আগেও বেরিয়ে যেতে পারে। তো 7 দিনের মধ্যে ধরে রাখো অ্যান্সার কি বেরিয়ে যাবে। অ্যান্সার কি বেরোনোর পর তোমাদেরকে চ্যালেঞ্জ করতে বলবে, বা ধরো বললো যে কোয়েশ্চেনে কোথাও ভুল আছে কিনা, সেটা নির্দিষ্ট একটা কোয়েশ্চেন, সেটা উইথ প্রুফ তোমাকে বলবে সাবমিট করতে, ঠিক আছে? এটা হয়ে যাওয়ার পর ফাইনালি একটা অ্যান্সার কি বেরোবে, ঠিক আছে? এই অ্যান্সার কিটাই ফাইনাল, এরপর কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ বোর্ড দেখবে যে তুমি যে কোয়েশ্চেনটাই বলছো যে কোয়েশ্চেনটা ভুল আছে, সেই কোয়েশ্চেনটা কি আদৌ ভুল নাকি সেটা ঠিক, সেটা কিন্তু বোর্ড মানে দেখবে, ভালো করে দেখার পর তখন কিন্তু তারা ডিসিশান নেবে। এবার ফাইনাল অ্যান্সার কি যখনই প্রকাশিত হয়ে যাবে, তোমাদের কিন্তু শুরু হয়ে যাবে যে ব্যাপারটা, সেটা হচ্ছে রেজাল্ট, অর্থাৎ র্যাঙ্ক কার্ড, ঠিক আছে? এই র্যাঙ্ক কার্ডেরটাই সব থেকে জরুরি। এখন যে তোমরা স্কোর বলছো না, স্যার আমার স্কোর হচ্ছে 40, আমার স্কোর 60, আমার স্কোর 90, অ্যাকচুয়ালি স্কোরে কিন্তু কিছু যায় আসে না, ঠিক আছে? মেন বিষয়টা হচ্ছে যে র্যাঙ্ক, ঠিক আছে? এরপর তখন তোমাদের র্যাঙ্কটাই আসল, স্কোরটা তখন আর বলা যাবে না, ঠিক আছে? তখন র্যাঙ্কটাই হচ্ছে আসল। এবার র্যাঙ্কের ব্যাপারটা যখন চলে আসছে, তার দেখো এখানে কিন্তু তুমি র্যাঙ্ক যখন ডাউনলোড করবে, তখন কিন্তু দেখাবে না যে তুমি কোন কলেজটা পেয়েছো। আমি আবারও বলছি, যখনই এই যে র্যাঙ্ক কার্ড বা তুমি রেজাল্ট ডাউনলোড করবে, তখন কিন্তু তোমাকে দেখাবে না যে তুমি কোন কলেজ পেয়েছো, বা কোথাও পেয়েছো কি পাওনি, বা এএনএম পেয়েছো নাকি জিএনএম পেয়েছো, কিছু দেখাবে না। তাহলে কি দেখাবে স্যার? শুধুমাত্র একটা নাম্বার লেখা থাকবে, যে র্যাঙ্ক দেখা গেল কারোর 10,500, কারোর র্যাঙ্ক হচ্ছে 2000, কারোর র্যাঙ্ক 100, কারোর র্যাঙ্ক 5000, কারোর র্যাঙ্ক 12,000, কারোর র্যাঙ্ক 20,000। এইটা হচ্ছে র্যাঙ্ক। এটা কি র্যাঙ্কটা কি? অনেকেই শুনে থাকবে যে আমি WBJEতে র্যাঙ্ক করেছি, ছেলেটা র্যাঙ্ক করেছে। তো এটা অ্যাকচুয়ালি কি? এটা কিছুই না, এটা হচ্ছে একটা সিরিয়াল, ঠিক আছে? একটা স্টুডেন্টকে সিরিয়াল ওয়াইজ সাজানো। কীভাবে সাজিয়েছে না, তার নাম্বারের ভিত্তিতে। অর্থাৎ যে 115 মধ্যে 115 পাবে তাকে ফার্স্টে রাখবো, যে 115 মধ্যে 114 পাবে তাকে একটু পরে অর্থাৎ 2 নম্বরে রাখবো, যে 115 মধ্যে 113 পাবে তাকে 3 নম্বরে রাখবো, এইভাবে। অর্থাৎ যে সব থেকে ভালো স্কোর করবে তাকে তত আগে রাখবো, আর যে যত কম স্কোর করবে তাকে আমি পিছনে রাখবো। বুঝতে পেরেছি আশা করছি? তাহলে এখানে র্যাঙ্কের ব্যাপারটা বোঝা গেছে। এবার এই র্যাঙ্ক কিন্তু বিভিন্ন রকম হয়।
একটা জেনারেল র্যাঙ্ক হয় যাকে বলা হয় জিএমআর, ঠিক আছে? তোমরা অনেকেই শুনে থাকবে জিএমআর র্যাঙ্ক কত, জিএমআর র্যাঙ্ক বলবে, কিছুদিন পরেই শুরু হয়ে যাবে তোমাদের। জিএমআর র্যাঙ্কটা সব থেকে আসল র্যাঙ্ক, ওকে? এটা সবার থাকবে, এটা প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়ালি, এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি সিভিল ডিফেন্স সবার জন্য কিন্তু প্রযোজ্য। জিএমআর র্যাঙ্ক থাকতেই হবে, তা নাহলে তুমি কাউন্সেলিং করতেই পারবে না, ঠিক আছে? সবার থাকবে, আর যার থাকবে না সেই কাউন্সেলিংয়ে বসতে পারবে না, ক্লিয়ার কথা, ঠিক আছে? এবার জিএমআর র্যাঙ্ক পেলে এবার যাদের এসসি এসটি আছে, যাদের ক্যাটাগরি আছে, তারা কি থাকবে না? তাদেরও র্যাঙ্ক থাকবে, সেটা আলাদা করে র্যাঙ্ক থাকবে। এই যে ক্যাটাগরি র্যাঙ্ক, এটা নিয়ে আজকে আলোচনা করব, যে আমি যে ট্রিকটা কথা বলবো বা যে গোপন রহস্য, যেটা অন্য হয়তো এখনও পর্যন্ত অনেকে জানে না বা জানো না, জানতে চলেছো আজকে ভিডিওতে, ঠিক আছে? তো জিএমআর র্যাঙ্ক পাওয়ার পর তোমাদের ওই ক্যাটাগরি র্যাঙ্ক থাকবে, সেই ক্যাটাগরি র্যাঙ্ক যাদের ভালো থাকবে তারা কিন্তু ধরে রাখো তোমাদের চান্স অনিবার্য, ঠিক আছে? আচ্ছা, এবার বলি, এবার কাউন্সেলিং প্রসেসটা শুরু হচ্ছে কিন্তু এখান থেকে। র্যাঙ্ক কার্ড পাওয়ার পর তোমার কিন্তু কাজ হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। পুনরায় তোমাকে আবার ফর্ম ফিল আপের মতো ফর্ম ফিল আপ করতে হবে, যেরকমভাবে রেজিস্ট্রেশন করেছিলে পরীক্ষা মানে আগে যে একটা রেজিস্ট্রেশন করেছিলে, ঠিক আবার কিন্তু রেজিস্ট্রেশন হবে। ওখানে তোমাকে আমার নাম, বাবার নামগুলো সব দেখাবে, শুধুমাত্র কয়েকটা জিনিস, যেমন এডুকেশন কোয়ালিফিকেশান। তোমরা অনেকেই বলছিলে না স্যার উচ্চ মাধ্যমিকের নাম্বারটা কোথায় অ্যাড করবো, সেটা কিন্তু অ্যাড করতে হবে এই রেজিস্ট্রেশনের সময়, ঠিক আছে? যে তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো উচ্চ মাধ্যমিকে, কত সালে পাস করেছো, কী কী সাবজেক্ট ছিল, এগুলো সব রেজিস্ট্রেশনে পালা, ঠিক আছে? তো রেজিস্ট্রেশন হয়ে যাবে, এবার শুরু হয়ে যাবে তোমার কি কলেজ চয়েস। মোস্ট 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 ভাইটাল জায়গা হচ্ছে কলেজ চয়েস। এবং আমি বলে রাখি, এই কলেজ চয়েস এমন অনেক ইউটিউবার আছে, আমি কারোর নাম নেব না, প্রচুর এরকম ইউটিউবার আছে যারা কলেজ চয়েস কি সেটা জানেই না, না জেনেও ভিডিও বানাবে, যারা জানে তারাও ভিডিও বানাবে, আর এটা নিয়ে একটা জগা খিচুড়ি হবে, স্বাভাবিক ব্যাপার। বাট আমি বলবো কারোর কোনো ভিডিও দেখার দরকার নেই, কারণ আমি তোমাদেরকে ভিডিও দেবো, এমন সুন্দর করে বুঝিয়ে দেবো, কারণ আমরা প্রথম থেকে 2021 থেকে আমরা শুরু করেছি, এই এতগুলো বছর আমরা ছিলাম, ঠিক আছে? প্রত্যেকটা স্টুডেন্টকে বুঝিয়ে বলেছি, এবং ইনফ্যাক্ট সে সময় কিন্তু কোনো ইউটিউবারই ছিল না যারা এরকমভাবে বুঝতো বা জানতো ব্যাপারটা। আমি ছিলাম, আর দু একটা চ্যানেল ছিল যারা কিন্তু বিষয়গুলো নিয়ে আলোচনা করতো, এবং আমাদের দেখে দেখেই তারা শিখে আজকে কিন্তু ভিডিও বানাচ্ছে। তো যাই হোক, ওদের আমি মনে করি যে ঠিক আছে, চলো দেখাও, ঠিক আছে, কিন্তু যারা জানে না ও বেশি নির্ভর করার দরকার নেই, নিজের প্রতি আস্থা রাখো, আমি যেভাবে বলবো সেই স্টেপগুলো ফলো করো, তুমি নিজেই ফর্ম ফিল আপ করতে পারবে বা তুমি নিজেই কলেজ চয়েস করতে পারবে। ক্লিয়ার হয়েছে? তাহলে কলেজ চয়েস নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলো লাইক করবে, তাহলে আমি মোটিভেশন পাবো এবং কিছু ট্রিক্স বলবো যেগুলো তোমরা জানতে পারবে, ঠিক আছে? অযথা কারোর কথা শুনে বিভ্রান্ত হবে না, ঠিক আছে? অনেক চ্যানেল দেখবে, বলবে এই সার্টিফিকেট লাগবে, অমুক সার্টিফিকেট লাগবে, এখন দৌড়াদৌড়ি কোনো দরকার নেই, যখন লাগবে তখন আমি তোমাদের ঠিকই জানিয়ে দেবো। আজ পর্যন্ত কোনো এমন আপডেট আসেনি যেটা তোমাদের জানায়নি, সবই জানিয়েছি, তো এখন ওটা সময় আসেনি, তো ওটা নিয়ে অযথা বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই, ক্লিয়ার? চলো এবার আসছি, কলেজ চয়েস হয়ে গেল। কলেজ চয়েস হওয়ার পর এবার তোমার ফার্স্ট রাউন্ড রেজাল্ট বেরোবে, ঠিক আছে? অর্থাৎ তুমি যে সিকোয়েন্স ওয়াইজ কলেজগুলোকে সাজিয়েছো, কলেজ চয়েসের অর্থ কি? তুমি তোমার পছন্দ মতো কলেজগুলোকে সেইভাবে সাজাবে, যেরকমভাবে সাজাবে সেইভাবে কাউন্সেলিং হবে, বুঝতে পেরেছি? এইবার এই কলেজ চয়েসে আমি তোমাদের কাছে ট্রিক বলবো, যে ট্রিকগুলো অন্য কেউ ফলো করবে, কেউ কেউ করবে না, যারা করবে তারা বেনিফিট পাবে, যারা করবে না তারা বেনিফিট পাবে না, ঠিক আছে? কি সেই কলেজ চয়েসের ট্রিক্স আমি একটা একটা করে বলি। ফার্স্ট অফ অল বলবো, কিছু কলেজ আছে যে কলেজগুলোতে কোর্স ফি বেশি হওয়ার জন্য কিন্তু অনেক স্টুডেন্টরা ভর্তি হয় না, ভালো র্যাঙ্ক করো কিন্তু, আবার হ্যাঁ বলে রাখি সেটা কিন্তু গভর্নমেন্ট কলেজ, প্রাইভেটের কথা বলছি না, প্রাইভেটের কথা বাদই দিচ্ছি, গভর্নমেন্টের কথা বলছি। কিছু এমন কলেজ আছে যেখানে কোর্স ফি বেশি হওয়ার জন্য কিন্তু যারা ভালো র্যাঙ্ক করে, ভালো ভালো র্যাঙ্ক করবে এরকম অনেক ছেলে মেয়ে আছে, তারা কিন্তু সেই সমস্ত কলেজ পেয়েও ভর্তি হয় না। কি সেই কলেজগুলোর নাম কি? আমি আগের ভিডিওতে আমি দুটো কলেজের নাম বলেছিলাম, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল বা কলেজ, সেখানে কোর্স ফি বেশি হওয়ার জন্য কিন্তু অনেকে ভর্তি হয় না। কী সেই নামগুলো একবার বলে দিই, একবার ভালো করে বলে দিই, ক্লিয়ারলি শুনে নাও, খুব মনোযোগ সহকারে শোনো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, দুটো কলেজ আমি বলি, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল, একটা হচ্ছে সেন্ট্রাল হসপিটাল কাল্লা, অর্থাৎ KALLA বলে একটা কলেজ আছে, যেটা তোমার এই বীরভূমে বর্ধমানে রয়েছে, পশ্চিম বর্ধমান, ঠিক আছে? কাল্লা, যেটা তোমার আসানসোলে রয়েছে, ঠিক আছে? এই একটা কলেজ আছে যেখানে কোর্স ফিটা একটু বেশি। অন্যান্য সরকারি কলেজে যেখানে তোমার পড়তে হয়তো 3 বছরে 344 বা 444 এরকম কিছু একটা লাগে সামথিং, মানে এইটা হচ্ছে শুধুমাত্র তোমার টিউশন ফি, এছাড়া যেটা লাগে সেটা হচ্ছে হোস্টেল ফি, এটা বই কেনার টাকা, এটা ওটা লাগে, ঠিক আছে? আর এক্সট্রা কিছু লাগে না। কিন্তু এই কলেজগুলোতেই তোমাদের টিউশন ফি বা এই সমস্ত ফি নিয়ে কিন্তু এই মোটামুটি 75 বা এরকম সামথিং কিছুটা লাগে, মানে 75,000 টাকা শুধুমাত্র টিউশন ফি, ভাবো একবার। তো এই জন্য কী করে অনেক স্টুডেন্টরা কিন্তু এই কলেজগুলোকে প্রথমে অ্যাভয়েড করে।
যাদের র্যাঙ্ক ভালো, মনে করো তোমার র্যাঙ্ক ভালো হয়েছে, তুমি কেন নেবে যেখানে কোর্স ফি বেশি দিয়ে? মনে করো তুমি একটা ভালো কলেজ পাওয়ার যোগ্য, তুমি ভাবছো ভাই আমি কম খরচে করবো, বেশি খরচ কেন করব? এই একটা জায়গায় অনেক স্টুডেন্টরা যাদের র্যাঙ্ক একটু বেশি থাকে বা যাদের স্কোরটা একটু কম থাকে, তারা কিন্তু এই জায়গাগুলোতে চেষ্টা করতে থাকে যে দেখি তো এখানে হয় কি না। ঠিক আছে, তাহলে এই একটা কলেজে বললাম সেন্ট্রাল হসপিটাল কাল্লা। আর একটা কলেজ কি, কালারটা চেঞ্জ করে দিই, আর একটা কলেজ হচ্ছে এই যে বার্নপুর ইসকো যেটা রয়েছে, ঠিক আছে, ইসকো যেটা ISCO, ঠিক আছে, ইসকো যেটা রয়েছে, দুটো কলেজ রয়েছে দেখবে সেন্ট্রাল গভর্নমেন্টের। যদি না দেখে থাকো আমার ভিডিওটা একবার দেখে নেবে, ওখানে আমি সুন্দর করে বলে দিয়েছি পশ্চিমবঙ্গে কোথায় কোথায় GNM ANM নার্সিং ট্রেনিং করা হয়। মাত্র 5,000 ভিউজ এসছে, কিন্তু আমি মনে করি সেই সমস্ত ভিডিওগুলো বেশি দেখার দরকার ছেলে মেয়েদেরকে। যাই হোক, বোঝে না এখন, মানে এই ব্যাপারটা না ছেলেমেয়েরা এখন বুঝতেই পারছে না যে কোনটা কি আসল, কোনটা নকল, কোনটা সেটাই বুঝতে পারছে না। যাই হোক, ওগুলোই বেশি করে দেখা দরকার, যেগুলো আমি দিচ্ছি এই বিষয়গুলো বোঝা দরকার, কারণ কাউন্সিলিংয়ে আগে এগুলো দেখা দরকার। সার্টিফিকেট মানে কী হবে এখন, আগে দেখো তোমার রেজাল্ট কী হচ্ছে, তো সার্টিফিকেট বানানোর অনেক সময় পাবে। ঠিক আছে, তো যাই হোক এই ব্যাপারগুলো বোঝা দরকার। ঠিক আছে, তাহলে দেখো এবার এই দুটো কলেজে কী হয়, কোর্স ফিটা একটু বেশি অন্যান্য জায়গায় তুলনায়। এবার বলি আরও দুটো কলেজ আছে যেগুলো, যেমন ধরো ESI হসপিটাল মানিকতলা বলে রয়েছে। ঠিক আছে, ESI হসপিটাল একটা রয়েছে মানিকতলা এবং আর একটা হচ্ছে ESI হসপিটাল কলকাতা। ঠিক আছে, এই দুটো কলেজে কী হয়, এই দুটো কলেজে কিন্তু কোর্স ফিটা একটু বেশি। ঠিক আছে, খুব বেশি না, অল্প সামান্য বেশি, ওখানে 20,000 বা এরকম কিছুটা লাগে। ঠিক আছে, যেটা অন্যান্য বছরে সিট তোমার ফি স্ট্রাকচারে দেখা গিয়েছে যে প্রায় 20,000 এরকম লাগে, যার জন্য এখানেও অনেকে স্টুডেন্ট কিন্তু ভর্তি হয় না সহজে। ঠিক আছে, না হলে তখন এখানে ভর্তি হবে, এরকম ব্যাপার থাকে। তোমরা নিজেরাই খেয়াল করে দেখবে যে কোনো একটা স্টুডেন্ট, মনে করো আমি একটা কথা বলছি, তুমি ধরো বাজার থেকে একটা সোনা নিতে গেছো, একটা দোকানে তুমি তো একটা দোকান থেকে ঘুরবে না, তুমি আর দুটো দোকানে ঘুরবে, বা জামা কিনতে গেছো। ঠিক আছে, মনে করো জামা কিনতে গেছো, এবার একটা দোকানে জামা, ওই একই জামা ধরো 3টে দোকানে আছে, 3টে দোকানে দাম জিজ্ঞাসা করছো, এখানে বলছে 100 টাকা, এখানে বলছে 300, আর এখানে বলছে ভাই আমি 10 টাকায় দেবো। ঠিক আছে, এবার সবার কি আগ্রহ থাকবে, 10 টাকা না, ধরো আমি একটু বেশি বাড়ি দিলাম, তখন বলবে স্যার এত কম কেন, তাহলে আমার ডুপ্লিকেট হবে, চলো আমি এখানে বলে দিলাম তোমার 80 টাকা। ঠিক আছে, এবার ঠিক আছে, আশা করছি। এবার তুমি বলো যে তুমি কোন দোকান থেকে জামা বা প্যান্টটা নেবে, কোথা থেকে নেবে? নিশ্চয়ই 80 টাকাওয়ালা নেবে, যেখানে কোর্স ফিটা কম সেখানেই তো যাবে। তো এই ক্ষেত্রেও তাই, ছেলেমেয়েরা যারা ভালো স্কোর করে তাদেরকে সুযোগ দিচ্ছে যে বলো কোন কলেজে নেবে, তখন ও বলবে স্যার আমি যেখানে কম হবে সেখানে যাব। তো এই জন্যই কিন্তু তারা প্রথমে চয়েস করে যে সমস্ত কলেজগুলো, বাকি যে সমস্ত গভর্নমেন্ট কলেজ সেখানে। আর এই যে সেন্ট্রাল হসপিটালগুলো বললাম, তারপরে তোমার ESI হসপিটালগুলো বললাম, এগুলো কিন্তু পরে রাখে, অর্থাৎ এগুলো না হলে তখন দেখব, যদি কোথাও গভর্নমেন্টের না হয় তখন এগুলোতে সেন্ট্রাল গভর্নমেন্টগুলো চেষ্টা করব। বুঝতে পেরেছি? এই জন্য যাদের একটু র্যাঙ্কটা বেশি আছে, অ্যাকচুয়ালি র্যাঙ্ক তো এখনও বেরোয়নি, যাদের স্কোরটা কম হচ্ছে, যাদের 40-50 এরকম স্কোর হচ্ছে, অথচ ভাবছো কাউন্সিলিংয়ে বসবো, তাহলে আমি বলবো যে একবার অন্ততপক্ষে এই ট্রিকটা ফলো করো, এই সমস্ত কলেজগুলোকে আগে থেকে রাখবে। ঠিক আছে, এখানে কিন্তু অনেকটা বেনিফিট পেতে পারো। ক্লিয়ার হয়েছে আশা করছি? তাহলে এই ট্রিকগুলো ফলো করে অনেকে পেয়েওছে। ঠিক আছে, তারও প্রমাণ আছে, অনেকেই কিন্তু পেয়েছে। এখনকার দিনে সবাই চালাক চতুর হয়ে গেছে, আর এই সোশ্যাল মিডিয়ার যুগে কী হয়েছে না, সবাই কিন্তু মানে এই ছাপাছাপি ব্যাপারটা চলে এসে, আমি বলছি আমার অথচ ভিউজ আছে 4,000, অথচ আমার দেখে একদম সেম টু সেম একজন অন্য চোখে বললো ওর ভিউজ হচ্ছে 40,000 50,000, অথচ সেই আমারই দেখে বলেছে। এবার ছেলেমেয়েরা ওরটা দেখে আরও বেশি কপি করছে, হ্যাঁ চলো এইভাবে করি। এই জন্য কিন্তু অনেকটাই কম্পিটিশানটা বেড়ে গেছে। বাট রিয়ালিটিটা এটাই যে এইটা কিন্তু প্রথম আমি শুরু করেছিলাম, বা আমি প্রথম এটা বলেছিলাম। ঠিক আছে, যদি কারোর জানা থাকে বা যদি কেউ আগে থেকে দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি এগুলো কিন্তু আগেই বলতাম। ঠিক আছে, তো এটা আমার ট্রিক ছিল। আচ্ছা, এবার তোমাদের বলি যাদের স্কোর আরও কম, ধরো আমি বলছি বিভিন্ন ক্যাটেগরি ওয়াইজ, অর্থাৎ যাদের ST আছে, তোমরা নিঃসন্দেহে থাকো, তোমাদের কিন্তু একটা ভালো সুযোগ হলেও হতে পারে ST। ঠিক আছে, এছাড়া যাদের স্কোর আমি বলি, যাদের মোটামুটি অন্য ক্যাটাগরির মধ্যে সিভিল ডিফেন্স আছে, CD রয়েছে, বা EWS রয়েছে। ঠিক আছে, এই 3-4টে বললাম। আরেকটা, হ্যাঁ আরেকটা হচ্ছে অরফান আর PWD। অরফান এটা একটা আলাদা, এটা একটা আলাদা, আর এটা হচ্ছে অরফান। এই অরফানদের ক্ষেত্রেও তাই, এর অরফানদের ক্ষেত্রেও কিন্তু কাট অফটা অনেকটাই কম থাকে। ঠিক আছে, একদমই কম থাকে। তুমি চেষ্টা করো যে যতই স্কোর হোক না কেন, যেন চেষ্টা করো একবার অন্তত চেষ্টা করে দেখো। ঠিক আছে,
কারণ এতটা যখন পরিশ্রম করেছো আমার মতে বলে একবার মানে চেষ্টা করা দরকার। অনেক কম কাট অফে কিন্তু হয়ে যায়, এবং বিশ্বাস করবে না যতগুলো ভ্যাকেন্সি থাকে ততগুলো হয়তো মানে ক্যান্ডিডেটই খুঁজে পাওয়া যায় না, এরকম ব্যাপার থাকে। আর একটা হচ্ছে পিডাব্লিউডির ক্ষেত্রে বলে রাখি, পিডাব্লিউডি কিন্তু এখানে গল্প আছে, কিছুদিন পরে দেখবে তোমাদের ভেরিফিকেশন হবে, ঠিক আছে। পিডাব্লিউডি কিছুদিন পরে দেখবে একটা নোটিশ দিয়ে দেবে, বলবে যে আজকে তোমাদের ভেরিফিকেশন আছে। এবার ভেরিফিকেশন যাওয়ার পর ওদের একটা মানে বক্তব্য হচ্ছে, এরকম প্রায়ই শোনা যায়, এর আগের বছরও শুনেছিলাম, তার আগের বছরও শুনেছিলাম, যে ভেরিফিকেশানে কিন্তু অনেক ছেলেমেয়েকে বাদ দিয়ে দেয় বা তাদেরকে জেনারেলে কনভার্ট করে দেয়। এবার শুনে অবাক লাগবে, স্যার কেন এরকমটা হয়? কারণ যে দেখো, যে ধরো আমি কথা বলছি, সে পিডাব্লিউডি মানে প্রতিবন্ধী, যারা হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। তো এবার দেখো, যাদের যে চোখে দেখতে পারে না, তো এবার তাকে দিয়ে তার অপারেশন থিয়েটারে নিয়ে যাবে না। তো এদের বক্তব্য হচ্ছে যাদের শুধুমাত্র পায়ে সমস্যা, শুধুমাত্র তাদেরকেই আমরা নেব, বাকিদের নেব না, বাকিদের জেনারেল হিসেবে কনভার্ট করে নেব। এবার সরাসরি তো বলতে পারে না যে আমি তোমাকে নেব না। তো এইভাবে কিন্তু বিষয়গুলো মানে কিছুটা ফলো করে, আমার যেটা পার্সোনালি মনে হয়। কারণ প্রতি বছরই দেখেছি একই জিনিস, যে যারা পায়ে সমস্যায় তারাই থাকবে, বাকি সবাইকে জেনারেল করে দেওয়া, এই জিনিসটা হয়, ঠিক আছে। এটা আমি যেটা শুনেছি স্টুডেন্টের মুখ থেকে সেটাই বললাম। এমন অনেকেই কমেন্ট করেছিল যে স্যার এরকম ব্যাপারগুলো হয়, তো এটাই তোমাদের বললাম। তো এই ব্যাপারগুলো আছে, এগুলো হয়তো অনেকে জানতে না। তো যাদের আমি ধরে নিচ্ছি পিডাব্লিউডি আছে, এসটি আছে, ইডাব্লিউএস আছে, সিভিল ডিফেন্স আছে, অরফান রয়েছে, তোমাদের দেখবে একটা আলাদা একটা র্যাঙ্ক বেরোবে। সেই আলাদা র্যাঙ্ক দিয়েই তোমাদের কিন্তু ভালো একটা সুযোগ হবে। এবার বলবে স্যার যারা এসসি বা যারা ওবিসি এ বা ওবিসি বি বা যারা জেনারেল, তাদের কি হবে? দেখো, তাদেরও হবে, বাট তাদের ক্ষেত্রে আমি বলছি না। কারণ কি, তাদের হচ্ছে মানে যে কম্পিটিশানটা এদের তুলনায় অনেকটা বেশি, ঠিক আছে। যেটা বাস্তব কথা সেটাই বলছি, মানে ঘুরিয়ে পেঁচিয়ে বলার থাকলে আমি তোমাকে আগেই বলে দিতাম, বাট মানে বিষয়টা একদম ক্লিয়ারলি বলছি। যাদের এসসি এসটি মানে এসসি আছে বা যাদের ওবিসি, এখন এসসিতেও কিন্তু কম্পিটিশান অনেকটা বেড়ে গেছে, তাও জেনারেলের তুলনায় অনেকটা কম, কিন্তু এই সমস্ত ক্যাটাগরিতে এখনও কিন্তু সেই অর্থে মানে যে কম্পিটিশান বা প্রতিযোগিতা কিন্তু সেই অর্থে বাড়েনি। সুতরাং তোমরা যদি চেষ্টা করে দেখো এই সমস্ত ক্যাটাগরি থেকে, তাহলে আমার মন বলছে ভাই তুমি হয়তো হয়ে যাবে যে কোনো একটা জায়গায়, ঠিক আছে। তো অবশ্যই ভালোভাবে চেষ্টা করবে। পিডাব্লিউ যদি হয়ে থাকো, এসটি হয়ে থাকো, ইডাব্লিউএস হয়ে থাকো, সিভিল ডিফেন্স হয়ে থাকো, অরফান হয়ে থাকো, যাই র্যাঙ্ক হোক না কেন, আমি বলবো অন্ততপক্ষে স্পট ছাড়া কেউ বাড়ি আসবে না, ঠিক আছে। স্পট কাউন্সিলিং লাস্ট কাউন্সিলিং হবে, এবং এই স্পট কাউন্সিলিংকে ম্যাজিক হয়ে যায়, ঠিক আছে, ম্যাজিক হয়ে যায়। এটা কেন বললাম, তোমরা যখন স্পট কাউন্সিলিং পর্যন্ত যাবে তখন তোমাদের বলবো, ঠিক আছে। এমন অনেক র্যাঙ্ক আছে, মানে 2023-এর নয়, তার আগের বছরের কথা বলি, 2022-এ 2023-এ খুব বাজে একটা অবস্থা হয়েছিল, 23-এ বাজে অবস্থা হয়েছিল। ছেলেমেয়েরা মানে অনেকে গিয়েছিলো, অনেকে গিয়ে অনেকের হাত পা ভেঙে গেছে, কিন্তু তারপরেও আবার লাস্টে গিয়ে অনেকে পা হয়নি। তো সেটা একটা আলাদা ব্যাপার ছিল। 2022-এ এটা মিরাক্কেল হয়েছিল। কীরকম ব্যাপারটা, ধরো বলে দিয়েছে যে আমি আজকে 1 থেকে 1000 পর্যন্তই ছেলেকে নেব, কিন্তু 1 থেকে 1000 পর্যন্ত ছেলে নেওয়ার পর দেখা যাচ্ছে যে আরও কিছু র্যাঙ্ক মানে আরও কিছু সিট ফাঁকা থেকে গেছে। তখনই আবার সঙ্গে সঙ্গে ওরা আবার কাউন্সিলিং শুরু করে দেয় যে ঠিক আছে চলো 1000-এর পর যাদের আছে তাদেরকে নিয়ে নেব। এই ব্যাপারটা হওয়ার ফলে কিন্তু অনেক স্টুডেন্টরা জানতেও পারেনি, অনেকে যারা ছিল তারা কিন্তু অনেক সুযোগ পেয়ে এখন কিন্তু নার্সিং ট্রেনিং করছে। এই ব্যাপারটা হয়েছিল 2022-এ, ঠিক আছে, মানে 22-এ যারা পরীক্ষা দিয়েছিল। তো যাই হোক, এই ব্যাপারগুলো থাকে, এই জন্যই বলছি যে স্পট ছাড়া কেউ বাড়ি আসবে না। যারা চেষ্টা করতে চাইছো যে না আমি একবার দেখি, ট্রাই করে দেখি, এইটুকুই বলার ছিল। দেখো, ভিউজ বা সাবস্ক্রাইবার্স বা লাইকস এগুলো কিন্তু কিছু যায় আসে না, মেন ব্যাপার হচ্ছে তোমাদেরকে একটু হেল্প করতে পারা, ঠিক আছে। আমি আমার পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে কত আগেই বলে দিলাম যে তোমরা চেষ্টা করো প্রত্যেকে, আর তোমাদেরকে আমি আলাদা করে বলে দিচ্ছি, যারা যুক্ত আছো যারা নেই তাদের সবাইকেই বলছি একবার চেষ্টা করে দেখো। আর এবার আসি কাট অফের ব্যাপারটাই। দেখো, প্রিভিয়াস ইয়ার যদি কাট অফ ধরতে হয় তাহলে তোমরা কিন্তু আমার চ্যানেলেই পেয়ে যাবে। দেখবে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, প্রায় 6 মাস আগে, তো ওখানে আমি পুরো সমস্ত কলেজেরই কাট অফ বলে দিয়েছিলাম, ঠিক আছে। এই অমুক কলেজে কী কাট অফ রয়েছে, তমুক কলেজে কী কাট অফ রয়েছে, সব বলে দিয়েছিলাম। এবার সেই কাট অফ ওয়াইজ তুমি কিন্তু দেখতে পারো, ঠিক আছে। আমি তবু তোমাদের কয়েকটা বলে দিই। যেমন দেখো, আর একটা সবথেকে বড় কথা কী বলো তো, এখানে কিন্তু কোনো স্কোর পাবে না, অর্থাৎ এত স্কোর ছিল বলে পেয়েছে এরকম কিন্তু কিছু নেই। যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে র্যাঙ্ক ছিল। তো দেখো, জিএমআর র্যাঙ্ক। এবার তোমরা বলে স্যার র্যাঙ্ক কী করে বুঝবো, তো ওই জন্য বললাম যে এই ব্যাপারটা একটু জগা খিচুড়ি হয়ে যেতে পারে, তবু তোমাদের সুবিধাতে দেখিয়ে দিচ্ছি, একটা ওভারঅল আইডিয়া বলে দেবো যে কত কী স্কোর হয়েছিল মোটামুটি একটা, ঠিক আছে। দেখো, এই জেনারেল নার্সিং মিডওয়াইফারি যেটা দেখতে পাচ্ছ যে নৈহাটি, বদরতলা, বসিরহাট, এখানে তোমাদের ওবিসি বিতে ওপেনিং র্যাঙ্ক হচ্ছে 2000
2527 থেকে 2500, মোটামুটি তোমাদের বলে দিই এই ওবিসি র্যাঙ্ক যদি বলা যায় তাহলে র্যাঙ্ক ওয়াইজ তোমাদের স্কোর মোটামুটি ওই তোমাদের 50-এর উপর হতেই হবে, ঠিক আছে। এটা যেরকম দেখা যাচ্ছে 50-এর উপর, মানে প্রায় 55-56 এরকম বা 60 এরকম হতে হবে, ঠিক আছে, কাছাকাছি। কারণ অ্যাকচুয়াল তো এখানে নাম্বারটা বোঝা যাচ্ছে না, তো আমি আইডিয়া করে বললাম মোটামুটি 50 থেকে 60-এর মধ্যেই কিন্তু স্কোরটা ছিল, তাছাড়া সম্ভব না এত ভালো র্যাঙ্ক, ঠিক আছে। এবার চলে আসছি পরেরটা দেখে নাও, জিএনএম ট্রেনিং স্কুল। আচ্ছা, আবার সেই নৈহাটি পদতলা, এখানেও দেখো 2526, মানে সেম জিনিসগুলো কাজ করছে। তারপরে দেখো যাদের এসসি ছিল, এসসির ক্ষেত্রে দেখো 6000 চলে গেছে, ঠিক আছে। মানে এক্ষেত্রে আরেকটু রিল্যাক্স পেয়ে যেতে পারো, প্রায় তুমি ধরে নাও যে 40-50 এরকম, 50 বলবো না, ঠিক আছে, আমি এটা ভুল বললাম হয়তো, মোটামুটি তুমি 60 থেকে 65 এরকম স্কোর ধরে রাখো, তবে গিয়ে এরকম র্যাঙ্ক হবে। আর এই ক্ষেত্রে তোমাদের মোটামুটি কত হতে পারে, মোটামুটি ধরে রাখো যে 55, ঠিক আছে, বা মানে 55 থেকে একটু বেশি, 55 বা 60-এর কাছাকাছি, ঠিক আছে, তবে এই স্কোরটা হয়েছিল। আগের বছরের কিন্তু র্যাঙ্ক অনেকটাই কম দেখা গিয়েছে, কিন্তু স্কোর মানে যতটা ছিল তার থেকে র্যাঙ্ক অনেক ভালো হয়েছিল। এই বছর কি হবে সেটা দেখা যাবে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো ছিল। আরও কিছু বলি, সেটা হচ্ছে এই দেখো, একজনের একটা ক্যান্ডিডেট তার যে একটা মানে তার যে অ্যালটমেন্ট লেটার সেটা কিন্তু দেখতে পাচ্ছ। এই অ্যালটমেন্ট লেটারটা হচ্ছে সে র্যাঙ্ক করেছিল 4185 এবং তার ফার্স্ট রাউন্ডেই কিন্তু হয়েছিল, সে ছিল ইডাব্লিউএস ক্যান্ডিডেট। এবার দেখো 4000 র্যাঙ্ক মানে মোটামুটি তুমি ধরে নিয়ে চলো যে কাছাকাছি, তো 60-এর কাছাকাছি বা তার বেশিও হতে পারে, তো মোটামুটি 60 ধরে রাখো, সে মানে ইডাব্লিউএস হিসেবে পেয়েছে। তো এই ব্যাপারগুলো কিন্তু কাজ করে। ফার্স্ট রাউন্ডেই যে হয়ে যাবে এরকমটা মানে নেই, ফার্স্ট রাউন্ডের পর অনেকগুলো কাউন্সেলিং হয়, ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং, থার্ড হতে পারে বা মপ আপ হতে পারে, তারপর গিয়ে তোমার ফার্স্ট রাউন্ড মপ আপ, সেকেন্ড রাউন্ড মপ আপ, তারপরে গিয়ে স্পট রাউন্ড কাউন্সেলিং হয়, বুঝতে পেরেছি। তো এইভাবে কাউন্সেলিং হতে থাকে। এবার দেখা গেলো থার্ড রাউন্ডের জায়গায় হয়তো মপ আপের জায়গায় থার্ড রাউন্ড হয়ে গেল, বা এইগুলো ব্যাপারগুলো পরবর্তীকালে বোঝা যাবে, ওদের যখন নোটিশ আসবে তখন বুঝতে পারবে। কোনো সময় থার্ড রাউন্ড হয়, কোনো সময় মপ আপ রাউন্ড হয়ে যায়, ঠিক আছে, ব্যাপারগুলো কাজ করবে তখনই, ঠিক আছে। তো এই ছিল কাট অফ বা পুরো অ্যানালাইসিস। আর এবারও বলে দিই যে তোমাদের যাদের বললাম যে 5টা বা 6টা ক্যাটাগরি বললাম, সেই 5-6টা ক্যাটাগরি যাদের যা আছে র্যাঙ্ক, আমি বলবো চেষ্টা করে দেখো, ঠিক আছে। তো এখানে আশা করছি তোমরা একটা মোটিভেশন পাবে। এবার আর একটা তোমাদের বোনাস পয়েন্ট বলি, সেটা জেনারেলদের জন্য বা যারা ওবিসি আছো তাদের জন্য। দেখো ফার্স্টে যদি তোমার চেষ্টা করতে চাও, আমি বলবো যে ভাই আগে তুমি চেষ্টা করো যে সেন্ট্রালগুলোকে আগে রাখার, যাদের স্কোর খুবই মানে কমের দিকে যাচ্ছে বা 40 তার থেকে আরও কম যাদের আছে, তাদের আমি বলবো যে দেখো সুযোগ কম থাকুক বেশি থাকুক যাই থাকুক না কেন, তোমরা আগে সেই সমস্ত কলেজগুলো রাখার চেষ্টা করো। তাহলে কি হবে, ওইগুলো অ্যাকচুয়ালি কিন্তু ছেলেমেয়েরা প্রথমে দিকে রাখে না। আর কাউন্সেলিং কিন্তু সেইভাবেই হয় যে কলেজটাকে ফার্স্টে রাখছে সেই কলেজের কত কি হায়েস্ট আসছে সেই হিসাবে করলে কিন্তু একটা সুযোগ হলেও হতে পারে, ঠিক আছে। তাহলে জেনারেল এবং ওবিসিদের জন্য একটা টিপস বলে দিলাম, আর যারা এসসি এসটি আছে তাদের বলে দিলাম। এবার দেখো বলে রাখা একটা বিষয়, এসসিরা কিন্তু জেনারেল হতে পারে, অর্থাৎ এসসিদেরকে জেনারেল হিসেবেও নিতে পারে, কিন্তু জেনারেল কখনো এসসি বা এসটির মধ্যে আসতে পারে না, বুঝতে পেরেছি। ওই জন্য যারা এসসি এসটি আছে তাদের কিন্তু একটা ভালো অপরচুনিটি রয়েছে। আমি বলবো চেষ্টা করতে থাকো, ঠিক আছে, শেষ রাউন্ড কোনো চেষ্টা করো, যদি না হয় তখন গিয়ে পরের বছর আছে, ওকে। তো এইটুকুই বলার ছিল, আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছো। আরও যদি বিস্তারিত জানার থাকে একটু কমেন্ট করে দেবে, আমি অবশ্যই সেটার উপর ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে।